ব্রিগেডে গীতা পাঠ ভোটের আগে হিন্দুত্বের শান। রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। হাজির ছিলেন দেশের নানা প্রান্তের সাধু ধর্মগুরুরা। ব্রিগেডের ময়দানে ছিলেন বঙ্গ বিজেপির নেতারাও। গীতা পাঠ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদাররা। ব্রিগেডে গীতা পাঠ ভোটের আগে হিন্দুত্বের শান, বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে। अभिभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्विकम्। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। রবিবারের এই অনুষ্ঠানে যোগ দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা একটি বিজ্ঞান। সাত্বিক পরিবার থেকে আসি। আমার শালগ্রাম, শিলা, তুলসী, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এগুলো পড়তে হয়, জানতে হয়। কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ, কিছুটা শেখার চেষ্টা করি। গীতা আমাদের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি, গীতা আমাদের পরম প্রিয়। আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয়, গীতার অপব্যবহার, অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা। ভারতবর্ষের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে, তো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে। যারা নামাজ পড়েন, যারা ভারতবর্ষের মাটিতে আছেন, তারাও হিন্দু। ফাঁকা, পুরো ফাঁকা। 5 লক্ষ সব ফালতু কথা বলছে, একদম ফাঁকা। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারে না। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। রাজনীতির মতো থাকবে, গীতা তো শাশ্বত। ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ান নয়, তো ধর্ম নিয়েই রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে। বিজেপি তার রাজ্য সভাপতি এই গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে রাজনীতি ধর্মের আগুনে রুটি শেখছে। বাংলার মানুষ ধর্মের আগুনে রুটি শেখা পছন্দ করে না। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এই বাংলার মাটি নজরুল ইসলামের মাটি। এই বাংলায় লালন ফকিরের কথা চলবে, এই বাংলায় শ্রী চৈতন্যদেবের কথা চলবে। আর এই অসভ্য রাজনীতি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, বাংলার মানুষ 2026-এ জবাব দেবে। বাংলায় ধর্ম জাগরণ, হিন্দু জাগরণ হচ্ছে তার প্রমাণ। এটাই পশ্চিমবাংলাকে বাঁচাতে পারে। তাহলে আবার বাংলাদেশ পাকিস্তান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সারা ভারতবর্ষে কোথাও বাবরি মসজিদ না, পশ্চিমবাংলায় হচ্ছে। সেজন্য আজকে হিন্দু চিন্তিত, ভীত, তারা একত্রিত হয়ে এখানে সংগঠিত হতে চাইছে। এর দ্বারা বাংলার সার্বিক পরিবর্তন হবে। যারা মানুষের কথায়, মানুষের মনোভাবে রাজনীতি করবার বলবার মতো যোগ্যতা হারিয়েছে, তারা এখন বাবরি মসজিদ, গীতা পাঠ এইসবগুলোকে রেখে ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করার পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে গীতা পাঠ, বাবরি মসজিদ এগুলোকে নিচ্ছে। খুব বিপজ্জনক, খুবই নিন্দনীয়। যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন, আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির আমরা এর বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। ব্রিগেডে গীতা পাঠ, আর সেই মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস। গীতা পাঠের মঞ্চ থেকে দুর্নীতি সহ একাধিক প্রসঙ্গ তুলে চড়া সুর CV আনন্দ বোসের। 26-এর ভোটে জনতাই জবাব দেবে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। आदि कवि वाल्मीकि ने कहा, मां निषादा प्रतिष्ठाम तमगम शाश्वती समा। भ्रष्टाचार करने वाले, हत्या करने वाले बंगाल कर्म करने के लिए तैयार है। सूरज हमारे ऊपर है, हथियार हमारे पास है, लोगों की शक्ति, दुश्मन हमारे सामने है। राज्य की दुर्दशा, बंगाल तैयार है। बंगाल धार्मिक एरोगेंस के खत्म करने के लिए तैयार है।
রাজভবনটা একটু স্যাঁতস্যাঁতে আছে, ব্রিটিশ আমলের তৈরি। ব্রিগেডের দিকে রোদ্দুর পদ্দুর কেউ বলেছিল ওনাকে ওই জায়গাটা গেলে একটু রোদ্দুর পোয়ানো যাবে, তো উনি সেই জন্য রোদ্দুর পোয়াতে গেছিলেন। আর রাজ্যপাল যদি কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাবে আমাদের কোনো বিরোধী পক্ষের সুরে সুর মেলাতে যান, তাহলে ভোটের পর দেখবেন অতীতেও যেমন দেখেছেন যে তার কথা, তার চিন্তা, তার ভাবনা আর বাংলার মানুষের ভাবনা দুটো আলাদা। লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ। আগামী দিনে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের ঘোষণা। হুমায়ুন কবিরের একই সঙ্গে বিজেপিকে নিশানা। হুমায়ুনকে পাল্টা খোঁচা বিজেপি। বাংলা দখল করার জন্য বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ। হুমায়ুন বাবু কি বলছেন কি না বলছেন সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি যারা, তারা ভাবিত নন। বাংলার মানুষ জানেন যে বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দু হোমল্যান্ডের জন্য। সেখানে যে কেউ কোরআন পাঠ করবেন, গীতা পাঠ করবেন, বাইবেল পাঠ করবেন, তাতে আমাদের কোনো কিছু এসে যায় না। কিন্তু যদি কোনো মানুষ একথা বলেন যে যারা কোরআন পাঠ করবেন একমাত্র তাদেরই বেঁচে থাকার অধিকার আছে, তাহলে সেটা ভারতবর্ষের সংবিধানকে হাতে নিয়ে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ প্রতিহত করবে। ধর্মকে সামনে রেখে রাজনীতির চেষ্টা। বাংলার বঞ্চনার অভিযোগ থেকে নজর ঘোরাতে মুখ ও মুখোশের নাটক কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। কোরআন পাঠ 100 বার করবেন, কিন্তু গীতা সেটা রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার হতে পারে না। আবার কোরআন পাঠ তাহলে আমি এতজন হতে পারে না। রুটি কাপড়া মাখান। আর বাংলার প্রতি বিজেপির যে বঞ্চনা, প্রতিহিংসা, এত টাকা বাংলার আটকে রেখেছে, বাংলা ভাষাকে অপমান করছে, এই গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে কিছু মুখ আর কিছু মুখোশকে ধর্মের নামে রেশারেশিতে সুতোটা নাচছে, এগুলো পুতুল নাচ, সুতো নাচছে বিজেপি। আসি অন্যান্য খবরে। হাইকোর্টের গ্রুপ সি গ্রুপ ডি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি। গ্রুপ সি ডি যোগ্য তালিকা প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো 3রা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ মামলায় বেশ কিছু আবেদনের প্রেক্ষিতে, মূলত সুবীর সরকার সহ একাধিকের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দেখানো যে পথ ছিল নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর মামলায়, সেই পথে হেঁটে দুটো নির্দেশ দেন। এক, দ্রুত যাতে স্কুল সার্ভিস কমিশন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা 2016 সালের প্যানেল থেকে নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করার নির্দেশ দেন এসএসসিকে। একই সঙ্গে যারা ওই যোগ্য তালিকায় থাকবে তাদের যাতে বয়সজনিত ছাড়, অর্থাৎ 40 বছরের যে ন্যূনতম যোগ্যতা মান এবং এসসি এসটি ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে, সেক্ষেত্রে যেন বয়সের ছাড় তারা পায়, সুযোগ যেন পায় নবম, দশম, একাদশ, দ্বাদশের মতো, সেটাও এসএসসিকে সুনিশ্চিত করতে বলে। ইতিমধ্যে এই আগামী সপ্তাহ, অর্থাৎ যে রানিং কাল থেকে যে সপ্তাহটা পড়ছে আমাদের জন্য, সেই সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। এই অবস্থায় যোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে জল এবার সুপ্রিম কোর্টে করালো, কারণ মূল মামলাকারীরা তারা ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন সুপ্রিম কোর্টে। সেখানেই তারা দেখতে পাচ্ছেন তাদের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসএসসির তরফে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। অর্থাৎ এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কলকাতা হাইকোর্টে যে বিচার বা বিবেচনা চলছে তার মধ্যে আটকে না থেকে পরিসর থেকে একটু বাড়িয়ে সুপ্রিম কোর্টই ডিসাইড করুক গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যোগ্য তালিকা কিরকম বেরোবে কি বেরোবে না, বয়সের ছাড় কি পাবে কি পাবে না। অর্থাৎ হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের বিষয়টি হস্তক্ষেপ করে এবং ঠিক করে দিই। চলতি সপ্তাহে তার শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে শীর্ষ আদালতে। বেশ, ঘরে ফিরেছেন সোনালী খাতুন। 5ই ডিসেম্বর মহদীপুর সীমান্ত, মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন সোনালী।
ওপারেই রয়ে গিয়েছেন সোনালীর স্বামী দানিশ শেখ। স্বামীর অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালী। জামাইয়ের লাগি ওর পাশে তো লোক স্বামীর দরকার, স্বামী না হলে তো আমার তো ক্ষমতাও নাই দেখভাল করার। তো স্বামীটাকে কেন ছাড়লো না, স্বামীকেও ছাড়বো, আমার এইটাও অনুরোধ। আর কিছু বলার অসুবিধা হচ্ছে, বহুত অসুবিধা। তার দুটো বাচ্চা নিব, দরকার কে সামাল দেবে এগুলাকে, আমার তো ক্ষমতা নেই। অন্তঃসত্ত্বা সোনালী খাতুন দেশে ফিরলেও দেশে ফেরেনি এখনো তার স্বামী দানিশ শেখ। সোনালীর পরিবারের দাবি এই মুহূর্তে সোনালী অন্তঃসত্ত্বা আছেন, তাকে দেখভাল করার জন্য তার স্বামীকে প্রয়োজন এই মুহূর্তে। তবে এখনও স্বামী ফিরেনি তার, সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে সোনালীর পরিবারের তরফ থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে তাড়াতাড়ি যাতে সোনালী খাতুনের স্বামীকে দেশে ফেরানো হয়, তাহলে উপকৃত হবে সোনালী। তার কারণ সে অন্তঃসত্ত্বা, এই মুহূর্তে তার প্রয়োজন তার স্বামীকে পাশে পাওয়া। ক্যামেরায় গোপাল ওঝার সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। এখনো বাংলাদেশে আটকে সুইটি বিবি। সোনালী ফিরলেও বাংলাদেশে আটকে সুইটি। 12ই ডিসেম্বর শুনানির দিকে তাকিয়ে পরিবার, বাংলাদেশি সন্দেহে জোর করে সীমান্ত পার। বাংলাদেশে আটকে সোনালীর পড়শি সুইটি বিবি, 2 নাবালক সন্তানকে নিয়ে আটকে সুইটি। সুইটিদের ফেরার প্রহর গুনছে পরিবার। সোনালী বিবি ঘুরিয়ে এলো, আমার ছেলে কেন আসে না ফিরি, আমার ছেলেকে চাই। আমার ছেলে যেমন ফিরে আসে, যেমন ও ফিরে এলো তো আমারও ছেলে যেমন ফিরে আসে। সুইটি বিবি, আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে মার জন্যে। চলে আসে সুইটি বিবি, ছেলে সোনালীরা চলে এসছে, আমার ছেলে কেন আসবে। হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সুইটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। আমি ইন্ডিয়ার, আমি সব কুছ, আমার ছেলে কেন ইন্ডিয়ার হবে না। এটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতাড়ন করা হলো। সেই সঙ্গে তার যে বাচ্চা, সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো, এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে। বাংলায় কথা বলার অপরাধে কাউকে যদি বাংলাদেশি তাকমা দিয়ে অন্তপক্ষে লোকাল প্রশাসনকে অন্তপক্ষে কোয়ারি করে সে আইনগতভাবে যেটা করা উচিত সেটা হলেই ঠিক হতো। পিংলায় যাত্রী প্রতীক্ষালয়, ভিতরে রমরমিয়ে চলছে জুতোর দোকান। সরকারি যাত্রী প্রতীক্ষালয় ভাড়া দিয়ে দিয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতি। যাত্রী প্রতীক্ষালয় রাজ্য সরকারের টাকায় তৈরি করা, সেখানে চলছে জুতোর দোকান। হোর্ডিং লাগিয়ে রমরমিয়ে চলছে জুতোর দোকান। যারা পথ চলতি মানুষ, তারা একটা অসুবিধার মধ্যে পড়ে, আমাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে প্রতীক্ষালয় আছে, চালু হচ্ছে না, কি ব্যাপার। তখন আমরা বলি যে এটা শুরু হয়েছে, কিছুটা অসুবিধার মধ্যে আছে, মানে জলের সমস্যা, জল নেই। হাল খননের সময় যে মেন লাইনের পাইপটা ওইটা ছিঁড়ে যায়, তারপরেও কাজটা আর হলো না। তো সেই থেকে কেউ আর সচেষ্ট হয়নি কাজটা। কি মনে করছেন এটা চালু হলে অনেকটা সুবিধা? অনেকেই সুবিধা। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার বারগোকুলপুর বাজার এলাকায় এই যাত্রী প্রতীক্ষালয়। বছর 10 আগে এটি তৈরি করে খড়গপুর 2 পঞ্চায়েত সমিতি। এই যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরে এখন জুতোর দোকান। দোকানদারদের বক্তব্য, বছর খানেক আগে এই যাত্রী প্রতীক্ষালয় তাকে ভাড়া দেয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, বছরে 6000 টাকা ভাড়া। এই রুমটা যেটা আছে এটা কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে, সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি। আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার থাকবে। এটা বছরে 6000 টাকা, মাসিক 500। পঞ্চায়েত সমিতির রিসিভ কপিও আছে। এই যে আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেক মাসে বার্ষিক একটা ভাড়া দেয়, তার জন্য এটাও আছে। রাত্রেবেলায় জোয়ার আড্ডা ফাড্ডা, মদ ফদ এইসব বিভিন্ন রকম চক্কর হতো আর কি। অযত্ন ছিল বলে ওইখানকার পঞ্চায়েত থেকে আবেদন করে যে এই ঘটনাটা যত্নে রাখার জন্য যখন সরকারের প্রয়োজন হবে তখন ছেড়ে দিতে বাধ্য থাকবে। ওটা ওরা দিয়েছিল, আমরা এখানে ওটাকে পাস করেছিলাম। অন্য কোনো ব্যাপার নয়, জাস্ট যত্নে রাখার জন্য জিনিসটা করা হয়েছে। ইনকেস যদি প্রয়োজন লাগে 7 দিনের ভিতরেও তুলে দিতে বাধ্য থাকবে। পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো, ওটা একদম নিশ্চিত।
পঞ্চায়েত সমিতি কাগজ রয়েছে না, কোনো কাগজ নগরী মিথ্যে। পঞ্চায়েত সমিতি কোনো সরকারি প্রতীক্ষালয়ে কাগজ দিতে পারে না। যদি কেউ এরকম জোর করে থাকে আমরা সেটা উঠিয়ে দেবো। আমার কানে এলে আমি উঠিয়ে দেবো। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি সবশেষে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে। আগামী 7 দিন শীতের ইনিংস। উত্তর পশ্চিমের শীতল হাওয়ার দাপট। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.2, জেলায় জেলাও তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উইকেন্ডে আরও কমবে তাপমাত্রা। আর উত্তরবঙ্গেও শীতের আমেজ। আজ থেকে আগামী 7 দিন মিনিমাম টেম্পারেচার বা নাইট টেম্পারেচারে বিশেষ কোনো পরিবর্তন হবে না। আজকে যে অবজার্ভ মিনিমাম সবচেয়ে কম উত্তরবঙ্গে আলিপুরদুয়ার 11 ডিগ্রি সেন্টিগ্রেড, দক্ষিণবঙ্গে হলো গিয়ে শ্রীনিকেতন 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড, আর দার্জিলিং এর হলো গিয়ে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী আজ এবং কাল।